হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা সন্ধ্যা 6টা থেকে অধ্যাভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছিলাম এবং মাঝখানে 2-3টে দিন একটু গ্যাপ পড়ে গিয়েছিল আমার সমস্যার কারণে, কিছু কাজ ছিল, তো সেই জন্য ক্লাসগুলো নিয়ে আসতে পারিনি। কিন্তু আবারও আমি ক্লাসগুলো নিয়ে আসছি। মর্নিংয়ে জিকে ক্লাস, সন্ধ্যা 6টায় অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সংবিধানের উপর থেকে টিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ। খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে পরীক্ষাতে মাস্ট প্রশ্ন এসে থাকে এবং বিগত বছর ফলো করলে বিভিন্ন পরীক্ষার বিগত বছরে তোমরা এই টপিক থেকে প্রশ্নোত্তর পাবে। এবং আমরা এই সমস্ত জিকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তরের ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ তথ্যভিত্তিক এবং এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন প্র্যাকটিস করছি। আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। 1 নম্বর প্রশ্ন ডিপিএসপির মধ্য থেকে, কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে? 4টে অপশন রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করবে, প্রত্যেকদিন প্র্যাকটিস করো। তো সঠিক উত্তর হয়ে যাবে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের অপশন সি, রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতিসমূহ অর্থাৎ ডিপিএসপির আন্ডারে রাখা হয়েছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, কে বলেছেন রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের একটি অভিনব বৈশিষ্ট্য? নিচের কোন ব্যক্তি ডিপিএসপি সম্পর্কে এই কথা বলেছেন যে ডিপিএসপি ভারতীয় সংবিধানের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স বা অভিনব বৈশিষ্ট্য? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, বাবা সাহেব আম্বেদকর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, নিচের নির্দেশমূলক নীতিগুলির মধ্যে কোনটি সমাজতান্ত্রিক নীতির উপর ভিত্তি করে নয়? ডিপিএসপিকে মোট 3টে ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা সমাজতান্ত্রিক, একটা গান্ধীবাদী, আর একটা হচ্ছে বৌদ্ধিক চিন্তাভাবনার ওপর থেকে। তো এই 3টের ডিটেলসই আমরা দেখব যখন আমরা আজকের ক্লাসে একদম শেষের দিকে আমরা থিওরি নিয়ে আলোচনা করব ডিপিএসপি সম্পর্কে, সেখানে জানবো। তো সমাজতান্ত্রিক নীতির ওপর ভিত্তি করে নয় নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড এটা সমাজতান্ত্রিক নীতির উপর ভিত্তি করে নয়। দেখো, এই যে ইউনিফর্ম সিভিল কোড, এই ধারাটি অর্থাৎ কোন ধারাটি ইউনিফর্ম সিভিল কোড প্রদান করে? ডিপিএসপির কোন ধারার মধ্যে ইউনিফর্ম সিভিল কোড প্রদান করে? তো দেখো, ডিপিএসপি কোথায় রয়েছে, কোন পার্টে? পার্ট 4-এ রয়েছে। আর্টিকেল কত? আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত, ঠিক আছে? তো ইউনিফর্ম সিভিল কোড কোন আর্টিকেলে রয়েছে? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, ধারা 44। এটাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে চিহ্নিত করো, ভিভিআই অনেকবার এসেছে ইউনিফর্ম সিভিল কোডের ধারাটা। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ধারা দেখবো ডিপিএসপির মধ্য থেকে। ধারা 44 ইউনিফর্ম সিভিল কোড। ধারা 45 শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা। তো তোমরা দেখেছো আমরা গত ক্লাস যখন মৌলিক অধিকার করছিলাম এবং মৌলিক কর্তব্য যেখানে করছিলাম, সেখানে দেখেছিলাম এই যে শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা, এটা অনেক জায়গায় পাচ্ছি আমরা ডিপিএসপিতে পেলাম, মৌলিক অধিকারে পেলাম, মৌলিক কর্তব্যতেও পেলাম। এটা একটু কনফিউশন হতে পারে, কিন্তু সমস্ত কিছুই আমাদের সংবিধানের মধ্যে লেখা রয়েছে। একই জিনিস অনেকগুলো আর্টিকেলের মধ্যে কিন্তু লেখা রয়েছে। যখন মৌলিক অধিকার হিসাবে গণ্য হবে তখন আমরা দেখেছিলাম 21A-তে, যখন ডিপিএসপি হিসাবে গণ্য হবে তখন ধারা 45-এ, যখন আমরা মৌলিক কর্তব্য হিসাবে দেখব তখন সেখানে দেখেছিলাম 11 নম্বর মৌলিক কর্তব্য। ওকে, নেক্সট দেখো ধারা 48, পরিবেশের সুরক্ষা, উন্নতি এবং বন্যপ্রাণী সুরক্ষার ব্যাপারে বলা রয়েছে 48-এ। নেক্সট দেখো ধারা 49, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য রাষ্ট্রের বাধ্যবাধকতা সম্পর্কিত বিধান রয়েছে 49 নম্বর আর্টিকেলে। ওকে,
নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ, এছাড়া 80টি প্র্যাকটিস সেট, 3500 প্রশ্নোত্তর সহ, যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য প্র্যাকটিস ব্যাচ পেয়ে যাবে। এছাড়া রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে রেলওয়ে ফুল ব্যাচ কোর্স 2025, যেখানে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি এবং আরপিএফ পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে। তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে যোগাযোগ করে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখব, নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত? এক্ষুনি বলে দিলাম, অর্থাৎ ডিপিএসপি কোন পার্টের মধ্যে লেখা রয়েছে? সঠিক উত্তর কি হবে দেখে নাও, অপশানে পার্ট 4 4 নম্বর পার্টে লেখা রয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত সংগঠনের বর্ণনা দেওয়া রয়েছে? প্রশ্নটাকে একদম ভিভিআই করে, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে। ডাব্লিউবিসিএস তোমাদের পুলিশ পরীক্ষারই বিগত বছরের প্রশ্ন, এসএসসি যে সিজিএল সিএইচএসএল হয়ে থাকে সেইখানেও এই প্রশ্নটা এসেছে যে গ্রাম পঞ্চায়েত সংগঠনের বর্ণনা দেওয়া হয়েছে নিচের কোন ধারাতে? এবং এই যে গ্রাম পঞ্চায়েত, এইটা এই যে গান্ধীবাদী ধারার মধ্য থেকে পড়ছে, ডিপিএসপিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, আমি একটু আগেই বললাম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ধারা 40। নেক্সট 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি ব্যাংকের সুবিধার্থে প্রদেয় একটি ব্যাংকের চেকের মতো, এই পর্যবেক্ষণ করেছেন নিচের কোনজন? অর্থাৎ ডিপিএসপি গুলোকে কি বলা হচ্ছে? ব্যাংকের সুবিধার্থে প্রদত্ত একটা ব্যাংকের চেকের মতো। তো এই কথাটা কে বলেছেন? সঠিক উত্তর হবে অপশান বি, অধ্যাপক কেটি সাহ। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন নিবন্ধটি ডিপিএসপি থেকে এসেছে? অর্থাৎ ডিপিএসপি কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে লেখা রয়েছে? এটাও খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু আগে লিখেও দিলাম। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে করার চেষ্টা করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 36 থেকে 51 নম্বর ধারা। 9 নম্বর প্রশ্ন, ডিপিএসপির নীতিগুলি কোন সংবিধান থেকে ধার করা হয়েছে? একদম ভিভিআই কর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, বহুবার পরীক্ষাতে এসেছে এটা। ডিপিএসপির উৎস নিচের কোন সংবিধান থেকে, কোন দেশের সংবিধান থেকে ডিপিএসপির ধারণা নিয়ে আসা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আইরিশ সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডিপিএসপি প্রতিষ্ঠার লক্ষ্য নয়? ডিপিএসপির কিছু লক্ষ্য রয়েছে, তো 4টে অপশান রয়েছে দেখো, কল্যাণ রাষ্ট্র, অর্থনৈতিক গণতন্ত্র, সমাজতান্ত্রিক বা সামাজিক গণতন্ত্র এবং রাজনৈতিক গণতন্ত্র। তো কোনটা প্রতিষ্ঠার লক্ষ্য নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রাজনৈতিক গণতন্ত্র। রাজনৈতিক গণতন্ত্র ডিপিএসপি প্রতিষ্ঠার লক্ষ্য নয়। রাজনৈতিক গণতন্ত্র কে প্রতিষ্ঠা করে? এটা প্রতিষ্ঠা করে মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে। আর বাদবাকি এই তিনটে প্রতিষ্ঠা করে কে? ডিপিএসপি। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, নিচের কোন নিবন্ধটি সমাজতান্ত্রিক নীতির উপর ভিত্তি করে নয়? তিনটে ভাগে ভাগ ডিপিএসপি, আমরা একটু পরেই দেখব যখন থিওরিটা একটু দেখব। তো সমাজতান্ত্রিক, গান্ধীবাদী এবং বৌদ্ধিক চিন্তাভাবনা। তো সমাজতান্ত্রিক নীতির উপর ভিত্তি করে নয়, নিচের কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ধারা 40। ধারা 40 আমরা একটু এক্ষুনি কি দেখলাম? গ্রাম পঞ্চায়েত গঠন, এবং এটা কি? গান্ধীবাদী নীতি। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিচের কোন নিবন্ধটি ডিপিএসপির
গান্ধীবাদী নীতির উপর ভিত্তি করে নয়। এই প্রশ্নটা কি বলেছে? গান্ধীবাদী নীতির উপর ভিত্তি করে নয়, নিচের কোনটা? তো এই প্রশ্নগুলো একটু অসুবিধা হতে পারে, যখন আমরা থিওরিটা দেখব তখন দেখবে কোনগুলো গান্ধীবাদী নীতি, কোনগুলো সমাজতান্ত্রিক নীতি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধারা 44। ঠিক আছে, ধারা 44 এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড, এবং এটা কোনটার মধ্যে পড়ছে? বুদ্ধিবৃত্তিক নীতি। ঠিক আছে, বুদ্ধিবৃত্তিক নীতি, অ্যাকচুয়ালি উদার হবে সামনে, উদার বুদ্ধিভিত্তিক নীতির মধ্যে পড়ছে, 3টে পার্টের মধ্যে। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন নিবন্ধটি উদার বুদ্ধিজীবী নীতির উপর ভিত্তি করে নয়? তো দেখো, প্রথম প্রশ্নটা দেখলাম সমাজতান্ত্রিক নীতির উপর কোনটা নয়, তারপর গান্ধীবাদী নীতির উপর কোনটা নয়। এখন প্রশ্ন করছে উদার বুদ্ধিজীবী নীতির উপর ভিত্তি করে নিচের কোন আর্টিকেলটি নয়? তো ডিপিএসপির একদম 36 থেকে 51 পর্যন্ত যতগুলো আর্টিকেল রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধারা 47। ঠিক আছে, ধারা 47 উদার বুদ্ধিজীবী নীতির উপর ভিত্তি করে নয়। তো 47-এ কি লেখা রয়েছে? 47-এ লেখা রয়েছে যেগুলো মাদক দ্রব্য, ঠিক আছে, পানীয় এবং মাদক দ্রব্য সেবন, সেটা হচ্ছে কি নিষিদ্ধ, নিষিদ্ধ করা। এবং এটা কিসের মধ্যে রয়েছে? গান্ধীবাদী। ঠিক আছে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, কোন নিবন্ধে শিশুদের সুস্থ বিকাশের জন্য সুযোগগুলি সুরক্ষিত করার বিধান রয়েছে? কোন নিবন্ধে শিশুদের সুস্থ বিকাশের জন্য সুযোগগুলি সুরক্ষিত করার বিধান রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধারা 39-এ। নেক্সট 15 নম্বর প্রশ্ন, দরিদ্রদের জন্য সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? তো তোমরা জানো, আইনি বিচার পেতে গেলে কিন্তু আমাদের লয়ার ধরতে হয় এবং সেখানে একটা টাকার ব্যাপারও রয়েছে। তো যারা একদম দরিদ্র তারা কিভাবে সমান ন্যায় বিচার পাবে এবং বিনামূল্যে কিভাবে আইনি সহায়তা পাবে, সেই ব্যাপারে নিচের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধারা 39A-তে। ঠিক আছে, এবং এটা যুক্ত করা হয়েছে কত সালে? 1976 সালের 42তম সংশোধনীতে যুক্ত করা হয়েছে। তো তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কি সত্যি মানে দরিদ্ররা কি সত্যি ন্যায় বিচার পেয়ে থাকে এবং সত্যি কি বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে থাকে? এটা কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? কেননা একটু পরেই যখন আমরা ডিপিএসপির ব্যাপারে ডিটেলসে দেখব তখন আমরা দেখব একটা কথা লেখা রয়েছে, ডিপিএসপি কিন্তু মানে আদালত দ্বারা বলবৎযোগ্য নয়, অর্থাৎ এনফোর্সেবল নয়। ঠিক আছে, নট এনফোর্সেবল বাই কোর্ট, অর্থাৎ এইটা যদি কোনো সরকার বা রাষ্ট্র হচ্ছে নাও করে, সেটা কিন্তু আমি আদালতে গিয়ে বলতে পারি না যে একজন দরিদ্র বিনামূল্যে আইনি সহায়তা পায়নি বলে, সেটাকে আমরা কিন্তু কিছু রকম আদালতে বলতে পারি না। তো এই জন্যই কিন্তু আমরা, এটা সংবিধানে লেখা রয়েছে, এটা করা উচিত, কিন্তু সেটাকে আমরা জোর করে করতে পারি না। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধারা 43A-তে। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন, পরিবেশ, বন এবং বন্যপ্রাণী সুরক্ষার কথা কোন প্রবন্ধে উল্লেখ করা হয়েছে? অ্যাকচুয়ালি এই ডিপিএসপিটা, ঠিক আছে, ডিপিএসপি আমাদের
যে সংবিধানে রয়েছে এটা শুধুমাত্র বিভিন্ন জাজমেন্ট করতে বা মৌলিক অধিকার যদি আমাদের খর্ব হয়, তখন সেটাকে বিচার করতে গিয়ে কিছু জিনিসের আমাদের সাহায্যের প্রয়োজন হয়ে থাকে, তখন এই ডিপিএসপি সহায়ক কিছু আইন হিসাবে কাজ করে থাকে। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ধারা 48A। ঠিক আছে, নেক্সট দেখবো 18 নম্বর প্রশ্ন। 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইন দ্বারা আয়, মর্যাদা, সুযোগ সুবিধা এবং সুযোগের বৈষম্য কমানোর বিধান করার জন্য কোন অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে? তো কোন অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে বৈষম্য কমানোর জন্য? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ, আর্টিকেল 38। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার জন্য 2002 সালের 86তম সংশোধনী আইন দ্বারা কোন অনুচ্ছেদে সংশোধন করা হয়েছিল এবং যার জন্য আমরা জানি 21A একটা এক্সট্রা মৌলিক অধিকার, ঠিক আছে, এবং সাথে 11তম মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে যুক্ত হয়। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ধারা 45। এটাকে সংশোধন করা হয়েছিল, ঠিক আছে, এবং বলা হয়েছিল 6 থেকে 14 বছর সমস্ত শিশুকে অবৈতনিক এবং প্রাথমিক শিক্ষা দিতে হবে, এবং যার জন্য এই মৌলিক অধিকার এবং 11তম মৌলিক কর্তব্য এই দুটো যুক্ত করা হয়েছিল। নেক্সট 20 নম্বর প্রশ্ন, 2011 সালের 97তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা সমবায় সমিতিগুলির কার্যকারিতার জন্য নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে ধারা 43B। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কোন রায়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে বিরোধের ক্ষেত্রে মৌলিক অধিকার প্রাধান্য পাবে? অর্থাৎ যদি প্রশ্ন করে যে মৌলিক অধিকার এবং ডিপিএসপি এই দুটোর মধ্যে কে সব থেকে বেশি প্রাধান্য পাবে, তো এখানে বলে দিয়েছে যে মৌলিক অধিকার বেশি প্রাধান্য পাবে, এবং এই রায়টা কোন কেসের উপর থেকে দেয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ, চম্পকম দোরাই রঞ্জন মামলা 1951। আমি একটু আগেই বললাম যে মৌলিক অধিকার খর্ব হলে ডিপিএসপি যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো সহায়তা করে। তো এই 21টা প্রশ্ন উত্তর ছিল। 21-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং এরপর আমরা ডিপিএসপি অর্থাৎ এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এতক্ষণ যে এমসিকিউ করলাম সেইটা সম্পর্কে বিস্তারিত একটু তথ্য কিছু দেখে নেব, এবং এটা খুব ভালো করে দেখো। পিডিএফটা তোমরা পেয়ে যাবে আগামীকাল সকাল 6:10 আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আগে দেখে নাও ডিপিএসপি কি। দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানের 4th অংশে অর্থাৎ কোন পার্টে দেওয়া রয়েছে? 4th পার্টে দেওয়া রয়েছে, এবং ধারা কত? ধারা হচ্ছে 36 থেকে 51 পর্যন্ত। তো এটা হচ্ছে এই ডিপিএসপি গঠন করে। যে কোনো দেশকে শাসন করার জন্য এই নীতিগুলি হলো মৌলিক, এবং আইন প্রণয়নের ক্ষেত্রে এই নীতিগুলি প্রয়োগ করা রাষ্ট্রের কর্তব্য। ঠিক আছে, অর্থাৎ একটা দেশকে ভালোভাবে পরিচালনা করার জন্য কি কি নীতি প্রয়োজন সেই নীতিগুলো কে দেবে? এই ডিপিএসপি দেবে। ঠিক আছে, দেখো, ডিপিএসপি একটি আধুনিক গণতন্ত্রের রাজ্যের জন্য বা রাষ্ট্রের জন্য একটি ব্যাপক আর্থ সামাজিক কর্মসূচি গঠন করে। দেখো, এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে আর্থ এবং সামাজিক, এখানে কিন্তু রাজনৈতিক কথাটা কিন্তু এখানে বলা নেই। রাজনৈতিক যে আমাদের সাহায্য সেটাকে দেবে মৌলিক অধিকার দেবে, আর ডিপিএসপি কি দেবে? আমাদের গণতন্ত্রের জন্য আর্থ সামাজিক একটা কর্মসূচি গঠন করে। তারপর দেখো, রাজ্যনীতির নির্দেশমূলক, এখানে রাজ্য হিসাবে বলা হচ্ছে এটাকে তোমরা রাষ্ট্র হিসাবে করবে। তো রাজ্য নীতির নির্দেশমূলক নীতির ধারণাটি আইরিশ প্রজাতন্ত্র থেকে গৃহীত হয়েছে। আইরিশ হচ্ছে আয়ারল্যান্ড। ঠিক আছে, আয়ারল্যান্ডের যে সংবিধান রয়েছে সেই আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে ডিপিএসপির ধারণাটা। এবং যে দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা যখন মৌলিক অধিকার পড়ছিলাম বা ফান্ডামেন্টাল রাইটস পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে এসসি অর্থাৎ সুপ্রিম কোর্টে 32 এবং হাইকোর্টে
226 নম্বর আর্টিকেল অনুযায়ী আমাদের যদি মৌলিক অধিকার খর্ব হয়, তাহলে আমরা কিন্তু এই দুটো ধারা অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে গিয়ে বিচার চাইতে পারি যে আমাদের মৌলিক অধিকার খর্ব হয়েছে। কিন্তু ডিপিএসপি যদি খর্ব হয় বা ডিপিএসপির যে আর্টিকেলগুলোতে যে সমস্ত ব্যাপারগুলো লেখা রয়েছে সেগুলো যদি না পালন করা হয়, তাহলে কিন্তু আমরা আদালতে গিয়ে কিছু করতে পারবো না। কেননা এখানে বলাই রয়েছে ডিপিএসপি কোনো আদালত দ্বারা বলবৎ করা যাবে না। ঠিক আছে, তো আশা করছি মেন ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা ধীরে ধীরে যে আর্টিকেলগুলো রয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখো, টোটাল ডিপিএসপিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এই যে 36 থেকে 51 পর্যন্ত যে আর্টিকেলগুলো রয়েছে, সেই আর্টিকেলগুলোকে কিছু কিছু ভাগে ভাগ করা হয়েছে। 3টে কি কি রয়েছে? একটা দেখো, প্রথমে রয়েছে সমাজতান্ত্রিক নীতি, তারপরে গান্ধী নীতি দেখব, তারপরে দেখব উদার বুদ্ধিজীবী নীতি। তো প্রথমে দেখো সমাজতান্ত্রিক নীতিতে কি কি রয়েছে। দেখো, এগুলি হলো সেই নীতি যা সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার সরবরাহ এবং কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রণীত হয়েছে। অর্থাৎ এই সমাজতান্ত্রিক নীতিতে এমন কিছু নীতি থাকবে যেটা সমাজকে এবং অর্থনৈতিক ন্যায় বিচার দিয়ে থাকবে রাষ্ট্রের জনগণকে। বিভিন্ন ধারার অধীনে তারা এই রাষ্ট্রকে নির্দেশ দেয়। কি কি আর্টিকেল এবার রয়েছে সেগুলো দেখে নেব। দেখো, ধারা 38, সেখানে কি বলা হয়েছে? ন্যায় বিচারের মাধ্যমে একটি সামাজিক শৃঙ্খলা রক্ষার মাধ্যমে জনগণের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কল্যাণ প্রচার করা এবং আয়, অবস্থা, সুযোগ সুবিধা এবং সুযোগ সুবিধাতে বৈষম্য হ্রাস করা। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 38-এ রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো, দেখো 39 যে ধারা রয়েছে সেখানে অনেকগুলো ব্যাপার লেখা রয়েছে, সেগুলো একটু এক এক করে দেখবো। দেখো, সুরক্ষিত নাগরিক, সমস্ত নাগরিকদের জন্য জীবিকার উপযুক্ত উপায় করে দিতে হবে 39 নম্বর আর্টিকেল অনুযায়ী। এছাড়া কি কি রয়েছে? সাধারণের জন্য সম্প্রদায়ের বৈষয়িক সম্পদের যথাযথ বিতরণ, অর্থাৎ প্রত্যেকটা সম্প্রদায় যেন সঠিকভাবে সঠিক উপায়ে সমানভাবে কিন্তু প্রত্যেকটা সম্পদ পায়। সম্পদ এবং উৎপাদনের উপকরণের ঘনত্ব প্রতিরোধ করা। পুরুষ এবং মহিলাদের সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে। অর্থাৎ একটা সময় একই কাজ করছে পুরুষ এবং মহিলা, কিন্তু আলাদা আলাদা স্যালারি দেওয়া হতো দুজনকে, কিন্তু এই ডিপিএসপির মাধ্যমেই বলা হয়েছে যে পুরুষ এবং মহিলা যদি একই কাজ করে, অর্থাৎ সমান কাজ করে, তাহলে সমান বেতন কিন্তু দিতে হবে। বলপূর্বক নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক এবং শিশুদের স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণ করতে হবে। অর্থাৎ জোর করে কোনো শ্রমিককে কাজ করানো যাবে না। ঠিক আছে, শিশুদের স্বাস্থ্য এবং শক্তি কিন্তু সংরক্ষণ করতে হবে। শিশুদের সুস্থ বিকাশের সুযোগ প্রদান করতে হবে। তো এতগুলো ব্যাপার লেখা রয়েছে ধারা 39-এ। নেক্সট আমরা দেখব 39A। দেখো, দরিদ্রদের জন্য সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রচার করা। এটাকে স্টার মার্ক করবে, পরীক্ষা কিন্তু আসতে পারে। নেক্সট দেখো ধারা 41, এখানে কি কি বলা রয়েছে? নাগরিকগণ বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা এবং অক্ষমতার ক্ষেত্রে সুরক্ষিত করা। দেখো, তোমরা সকলেই জানো দেশে প্রচুর পরিমাণে বেকারত্ব, বার্ধক্য রয়েছে, অসুস্থতা রয়েছে, অক্ষমতা রয়েছে, তা সত্ত্বেও কিন্তু কেউ কিছু করছে না। তার মানে এইটাই বোঝাচ্ছে যে ডিপিএসপি কিন্তু আদালত দ্বারা কি বলবৎযোগ্য নয়। যদি আদালত দ্বারা বলবৎযোগ্য হতো, তাহলে একজন বেকার সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতো যে আমি চাকরি পাচ্ছি না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মৌলিক অধিকার এবং ডিপিএসপির একটা বিশেষ ফারাক বলতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো 41-এ কি কি রয়েছে? কাজের অধিকার রয়েছে, শিক্ষার অধিকার রয়েছে এবং জনসাধারণের সহায়তার অধিকার রয়েছে। নেক্সট ধারা দেখব 42। দেখো, কাজের ও প্রসূতি সাহায্যের সঠিক এবং মানসিক অবস্থা উন্নতির জন্য ব্যবস্থা করা। ঠিক আছে, তারপর দেখো ধারা 43 কি বলছে? সমস্ত শ্রমিকের জন্য জীবন ধারণের মজুরি, জীবনযাপনের একটি শালীন মান এবং সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগগুলি নিরাপদ করতে হবে। অর্থাৎ একটা কাজের জন্য অ্যাকচুয়াল আমাকে লোকটাকে দেওয়া উচিত 300 টাকা, কিন্তু আমি দিচ্ছি 150 টাকা, সেরকমটা যেন না হয়। অর্থাৎ ন্যূনতম যে মজুরি হয়ে থাকে একটা কাজের জন্য, সেই মজুরি দিতে হবে। জীবনযাপনের জন্য একটা শালীন মান প্রদান করতে হবে এবং সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগগুলো প্রদান করতে হবে। নেক্সট দেখো ধারা 43 কি বলছে? শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের সুরক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্টার মার্ক করবে এটিকে। নেক্সট দেখো ধারা 47, পুষ্টির স্তর, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা এবং জনস্বাস্থ্যের উন্নতি করা। এটাকেও স্টার মার্ক করবে। তো এই গেল প্রথম যে আর্টিকেলগুলো, সেগুলো দেখো কিছু আর্টিকেল আমরা দেখলাম সমাজতান্ত্রিক নীতির উপর থেকে। এবার আমরা দেখব সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে গান্ধী নীতি। দেখো, এই নীতিগুলি জাতীয় আন্দোলনের সময় গান্ধী দ্বারা পুনর্নির্মাণের
কর্মসূচির প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত গান্ধীবাদী আদর্শের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। অর্থাৎ যখন জাতীয় আন্দোলন হচ্ছিল ভারতের স্বাধীনতার সময়, তখন গান্ধী বা মহাত্মা গান্ধী কিছু নীতি দেয়, সেই নীতিগুলো পরবর্তীকালে আমাদের সংবিধানে অ্যাড করে দেওয়া হয়েছে বিভিন্ন আর্টিকেলে। তো সেগুলোকে গান্ধী নীতি বলা হচ্ছে। তো সেগুলো কি কি দেখো। প্রথমে রয়েছে ধারা 40, 40 নম্বর ধারা। এটাকে খুবই খুবই স্টার মার্ক করবে, খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষা এসেছে। সেটা কি? গ্রাম পঞ্চায়েতগুলি সংগঠিত করে এবং তাদের স্বায়ত্ত সরকারের একক হিসাবে কাজ করতে সক্ষম করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা এবং কর্তৃত্ব প্রদান করা হয়। এবং এই 40 নম্বর আর্টিকেলের জন্যই কিন্তু আমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলো গঠন হয়েছে সেগুলো কিন্তু সম্ভব হয়েছে। নেক্সট দেখো ধারা 43। দেখো, গ্রাম অঞ্চলে স্বতন্ত্র এবং সহযোগিতা ভিত্তিতে কুটির শিল্পের প্রচার করা। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। এবার তোমাদের মনে হতে পারে যে 43টা আমরা সামাজিক যে নীতি, সমাজতান্ত্রিক নীতি, সেখানেও কিন্তু দেখেছি। দেখো এখানে এই যে 43 সমস্ত শ্রমিকদের জন্য জীবন ধারণের মজুরি জীবনযাপন। তো কিছু আর্টিকেল সমাজতান্ত্রিকের মধ্যেও পড়ছে, আবার কিছু আর্টিকেল গান্ধী নীতির মধ্যেও পড়ছে। ঠিক আছে, তো কুটির শিল্পের প্রচার করতে হবে। নেক্সট দেখো 43B কি বলছে? স্বেচ্ছাসেবী সংগঠন, স্বায়ত্তশাসিত কার্যনির্বাহী এবং গণতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং সমবায় সমিতির পেশাদার পরিচালনার প্রচার করতে হবে। এটাও গান্ধীবাদী নীতি। নেক্সট দেখো ধারা 46। তপশিলি জাতি, তপশিলি এবং সমাজের অন্যান্য দুর্বল অংশগুলির শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বাস্থ্য প্রচার এবং সামাজিক অন্যায় এবং শোষণ থেকে রক্ষা করতে হবে। নেক্সট দেখো ধারা 47, স্টার মার্ক করবে, পরীক্ষায় এসেছে। মাদকদ্রব্য পানীয় এবং ঔষধ যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা নিষিদ্ধ করা। অর্থাৎ এমন কিছু ড্রাগস রয়েছে যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এবং মাদকদ্রব্য যেগুলো আমরা পান করে থাকি সেগুলো কিন্তু নিষিদ্ধ করতে হবে। কিন্তু তা সত্ত্বেও তোমরা দেখেছো কিভাবে রমরমিয়ে সব চলছে। তো তারপর দেখো ধারা 48, এটাকেও স্টার মার্ক করে পরীক্ষা এসেছে। গরু, বাছুর এবং অন্যান্য দুগ্ধ এবং গবাদি পশু নিধন নিষিদ্ধ করা এবং তাদের তাদের জাত উন্নত করা, এটাও কিন্তু গান্ধী নীতির মধ্যে পড়ছে। নেক্সট আমরা দেখব শেষ পার্ট, সেটা হচ্ছে উদার বৌদ্ধিক নীতি, অর্থাৎ উদার বুদ্ধিজীবী কিছু নীতি রয়েছে। তো সেগুলো কি কি? এবং দেখো এই নীতিগুলি উদারবাদের আদর্শকে প্রতিফলিত করে। তো কি কি আর্টিকেল সেখানে রয়েছে? দেখো ধারা 44, 44 নম্বর ধারা, স্টার মার্ক করবে। সমস্ত নাগরিকদের জন্য সারা দেশে অভিন্ন নাগরিক বিধি সুরক্ষিত করা। অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বলতে প্রত্যেকটা মানুষের জন্য সমস্ত কিছু সমান হবে, প্রত্যেকটা মানুষ আইনের চোখে সমান হবে, প্রত্যেকটা মানুষ সমান জিনিস কিন্তু পাবে। অর্থাৎ ইউনিফর্ম প্রত্যেকটা ব্যক্তির জন্য সমস্ত কিছু, ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন নাগরিক বিধি। ঠিক আছে, নেক্সট দেখো ধারা 45 কি বলছে? সমস্ত শিশুদের 6 বছর বয়স শেষ না হওয়া পর্যন্ত শৈশবকালীন যত্ন এবং শিক্ষা সরবরাহ করতে হবে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো ধারা 48, আধুনিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে কৃষিকাজ এবং পশুপালনকে সংগঠিত করা। দেখো একটু আগেই 48টা আমরা গান্ধীবাদীতেও পড়েছিলাম, যেখানে গরু বাছুর নিধন করা যাবে না। দেখো এখানে তো কিছু কিছু আর্টিকেল বোথ পার্টেই কিন্তু পড়ছে। নেক্সট দেখো ধারা 49 কি বলছে? জাতীয় স্মৃতিচিহ্ন, স্থান এবং শৈল্পিক বা ঐতিহাসিক আগ্রহের বিষয়গুলি সংরক্ষণ করা, যা জাতীয় গুরুত্ব হিসেবে ঘোষণা করা হয়, সেগুলো করতে হবে। নেক্সট দেখো ধারা 50, রাষ্ট্রের জনসেবাতে বিচার বিভাগকে কার্যনির্বাহী থেকে পৃথক করা। এটাকেও স্টার মার্ক করবে, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি বলছে? বিচার বিভাগকে, জুডিশিয়ারি সিস্টেমকে পুরো কার্যনির্বাহী থেকে কিন্তু পৃথক করে রাখতে হবে। না হলে জুডিশিয়ারি জিনিসটাকে, যারা কার্যনির্বাহী অর্থাৎ যেগুলো শাসন সরকার রয়েছে, শাসক সরকার রয়েছে, তারা কিন্তু ম্যানিপুলেট করে নিতে পারে। তো সেই যদি বিচার বিভাগ যদি কার্যনির্বাহের মধ্যে থেকে যায়, অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু বিচার বিভাগ ইন্ডিভিজুয়াল হবে না, অর্থাৎ নিরপেক্ষ হবে না। তো এই জন্য দুটো জিনিসকে পৃথক করে রাখতে হবে। এবং ধারা 51টাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষা প্রচার এবং দেশগুলির মধ্যে ন্যায্য এবং সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে হবে। আন্তর্জাতিক আইন এবং চুক্তির বাধ্যবাধকতাগুলি প্রতি শ্রদ্ধা জাগানো এবং সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করতে সাহায্য করতে হবে। অর্থাৎ এটা ইংরেজিতে বলা হয়ে থাকে ইন্টারন্যাশনাল পিস। ইন্টারন্যাশনাল পিস কোন আর্টিকেলের লেখা রয়েছে? সেটা হচ্ছে ধারা 51। ওকে, তো এই ছিল আজকের সম্পূর্ণ ডিপিএসপি সম্পর্কে বিস্তারিত তথ্য।
কোন আর্টিকেলে কী কী লেখা রয়েছে এবং ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে, সেটাকে কোন কোন পার্টে ভাগ করা রয়েছে, এবং তার উপর থেকে গুরুত্বপূর্ণ আমরা 21খানা এমসিকিউ করে ফেলেছি। তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং ক্লাসটা শেষ করার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ গোল্ডেন ব্যাচ, কনস্টেবল পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য 80টি প্র্যাকটিস সেট 3500 প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে ফুল ব্যাচ কোর্স আপকামিং রেলওয়ে পরীক্ষার জন্য। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো ও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটাকে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।